বম্বাস্টিং ল্যাঙ্গুয়েজে খুব নিজের পেশি বক্তব্যের পেশি দেখাতে পারেন, সেই বক্তব্যের পেশি বাংলার ইতিহাসের টেকে না, আমরা অতীতে আগে দেখেছি। একটা কথা আসছে বক্তব্যের মানে পেশি শক্তির প্রশ্নটা আসছে যে এরকম তুমি সকালে এক কথা বিকালে এক কথা বলো কেন? আর আমরা রাজনীতিতে একটা কমন টার্ম ব্যবহার করি, রাজনীতিতে শেষ কথা বলতে নাই, এটা তামাশার জায়গা নাকি? শেষ কথা বলতে নাই মানে কি? যা বলবেন কংক্রিট জনগণের সাথে। যদি বদলায় ফেলায় ওই সময় বদলায় গেল, আবার আমরা অনিশ্চয়তার কাছে যাব কেন? আমি আবারও বলছি, এটা একটা রাষ্ট্র, এটা একটা সমিতি না, একটা ক্লাব নয়। তাতে আগামীতে কোনো দল আর আওয়ামী লীগ হয়ে উঠবে না, কোনো প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা হবে না, তাই তো? শাসনতান্ত্রিকভাবে সেটা নাই। কোনো দেশের গণতন্ত্র কেবল কিতাব দিয়ে, আইন দিয়ে পুরোপুরি সুরক্ষা হয় না। কিতাব এবং আইন হচ্ছে ব্যবস্থার একটা, ওই অনুযায়ী ব্যবস্থাটা প্রতিষ্ঠা করা গেল না, সেই অনুযায়ী জনগণের যে পাহারাদারি, নজরদারি, ভিজিলেন্স। উনি যেমন এই আবহাওয়ায় বড় হয়েছে, আমিও তো এই আবহাওয়ায় বড় হয়েছি। আমি বাইরে নামলে ঠান্ডা লাগে না গরম লাগে, এটা তো আমার বলা লাগবে না কেউ। বিষয়টা হচ্ছে যে ঠেকানো গেল কি, মানে যে আগামীতে কেউ আর শেখ হাসিনা হবে। হ্যাঁ, এক কথায় যদি বলি কিছুই ঠেকানো যায়নি। কেন যায়নি? এখন আসেন, এটা কার্যকর করবে কবে? পরবর্তী 2 বছরের মধ্যে। 2 বছর কিন্তু আপনি নিশ্চিত থাকেন চুল পরিমাণ কিছু হবে না, যেহেতু আমার মেয়াদ আছে 2 বছরের মধ্যে করার। আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অতিথি। প্রথমজন আবু হেনা রাজ্জাকি, রাজনীতি বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন একটু পরেই জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। জনাব রাজ্জাকি, যেহেতু আপনি এখন একা আছেন, আপনাকে দিয়ে শুরু করতে হচ্ছে, একটু পরে সাকিব ভাই আসবেন। যে বিষয়টি শুনলেন যে একই চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতি, ওই সব কিছুই সচিবালয় কেন্দ্রিক বা যা কিছু হচ্ছে আগের মতোই, কিছু কিছু জায়গায় শুধুমাত্র বদলি ছাড়া আর নতুন কিছু হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না। অনেকে অভিযোগ করছে যে নতুন নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে, সেটিও নতুন কোনো পরিবর্তন আনবে বলে মনে হচ্ছে না। কি বলবেন পুরো বিষয়গুলো নিয়ে? ধন্যবাদ আপনাকে এবং জিটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন, শুরু করলেন যেটা দিয়ে, যে জুলাইয়ের উদ্দেশ্য আমাদের কি ছিল এবং আমরা আজকে কোন জায়গাটায় আছি, এবং একই চক্রে ঘোরপাক খাচ্ছে কিনা। এখানে 2টা আসপেক্ট আপনি বলছেন। একটা হলো যে এর আগের যে সরকারটা ছিল তাদের একটা সময় ছিল এবং এখনকার সরকারটা সময়, একই চক্রে ঘোরপাক খাচ্ছে কিনা, যে 2টা সরকার মিলাই তাইলে একরকম। আর শুধু জুলাই থেকে যদি আসি, আপনি নর্মালি আপনি চিন্তা করেন, জুলাই মাসে কিন্তু ফাইনালি কোটা আন্দোলন দিয়ে শুরু হইলো, সবশেষে গিয়ে শেষ হইলো এক দফায় 3 তারিখে এক দফা। মানে এটাকে কি বলে, যেমন আপনি অনেক রোগ শোকে ভুগতেছেন, আপনার চিকিৎসা চলতেছে, হ্যাঁ, যদি টোটালি কলাপস হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তখন তো একটা শব্দ আছে, মৃত্যু, মানে লোকটা মারা গেছে। অর্থাৎ সব কিছু শেষ দফাটা তখন মৃত্যু হয়ে যায়। এর আগে যে চিকিৎসা চলছে, নানান রোগ টোগ যত কিছু ছিল সব ইম্যাটেরিয়াল হয়ে যায়, সে মারা গেছে। তো কোটা আন্দোলন বলেন, যা কিছু বলেন, এটা যখন 3 তারিখে এক দফায় চলে আসলো যে তার পদত্যাগ চাই, তখন কিন্তু সব ইম্যাটেরিয়াল হয়ে গেল। কোথায় কোটা আন্দোলন, কোথায় কি, সব কিছু ইম্যাটেরিয়াল। এখন যখন উদ্দেশ্যটা হয়ে গেল যে তার সরে যেতে হবে, আমার ব্যক্তিগত ধারণার কথা বলছি, যে হোমওয়ার্ক বোধহয় ওইটুকুই ছিল, তাকে সরানো। বাট সরানোর পরের কনসিকুয়েন্সটা কি হবে এবং সেটা মোকাবেলা কিভাবে করবে, আমার কাছে মনে হয় না যে 36শে জুলাই পর্যন্ত সেই পরিকল্পনাটা ছিল, আমার কাছে মনে হয় না। কারণ তাহলে আমরা সেকেন্ড ধাপ, থার্ড ধাপ দেখতাম। সেখানে গিয়ে আপনি যখনই রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেল, পিছায় গেল। রাষ্ট্রপতি অপসারণ তো তাদের পার্ট ছিল, যখনই পিছায় গেল তখনই মনে করেন আপনারা ধাক্কা খেলেন। আচ্ছা, এই প্রেসিডেন্টকে যে আপনি সরাইতে পারলেন না, সেখানে কিন্তু অস্পষ্টভাবে একটা আমলাতান্ত্রিক ব্যাপার ছিল। কারণ সব অভ্যুত্থানের ক্ষেত্রেই আমলাদের একটা ফ্যাক্টর থাকে। শেখ হাসিনা যখন ফাইনালি চলে গেল, তখন কিন্তু আমাদের এই দেশের যে সামরিক বাহিনী যাদেরকে বলি, তারা কিন্তু একটা পর্যায়ে ঘুরে দাঁড়ালো, আন্দোলনের পক্ষে চলে গেল। তাই শেখ হাসিনাকে চলে যেতে হলো। কিন্তু রাষ্ট্রপতির বেলা যদি সে একই জিনিস হইতো, তাহলে তাকেও চলে যেতে হতো। যাক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। এখন একই চরকে ঘোরপাক খাওয়া মানে কি? আপনি কয়দিন যাইতে না যাইতে কিন্তু আমরা দেখলাম অনেকগুলা বিষয় সামনে আসলো। কি? সংস্কার, বিচার, নির্বাচন, তারপরে আরও ডেভেলপড হইতে আসলো কোথায়? নির্বাচন, কারো জোরালো দাবি নির্বাচন, কারো বক্তব্য সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, এবং আজকে পর্যন্ত কিন্তু ফাইনালি একটা আপনি নির্বাচনের দিন তারিখক্ষণ পাইলেন মোটামুটি। এখন কিন্তু দেখেন
একই জায়গায় কিন্তু আমরা নাই। নির্বাচন যে চাওয়ার পরে এখন কিন্তু আবার ভার্সন চেঞ্জ হয়েছে, সেটা তো আপনি লক্ষ্য করেন। আপনি এখন টকশোতে না দেখবেন। রাজ্জাক ভাই, আপনাকে যে একটু ইন্টারাপ্ট করি যে মানে দিন শুরুর দিন ওই কোটা আন্দোলন হলো, সেদিন কিন্তু একটা বিষয় এসেছিল যে দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র। ঠিক আছে, ওটাদের শুরু শুরু। আচ্ছা, 3 তারিখে এসে তারা কিন্তু এক দফার সাথে কিন্তু কথা ছিল যে নতুন বন্দোবস্ত যাতে আগামী দিনে আর ফেসিবাদী ব্যবস্থা তৈরি না হয় বা ফিরে না আসে। আমি যদি বলি শুরুর দিনে নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত বা মেধাভিত্তিক আমলাতন্ত্র এবং পরে ফেসিবাদী ব্যবস্থা যাতে ফিরে না আসে। এখন পর্যন্ত সরকার যে কয়েকটা কাজ করেছে সেই কাজগুলো কি এই জায়গাগুলো নিশ্চিত করতে পেরেছে যে আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, নিরপেক্ষ একটা জায়গা তৈরি হবে এবং আমলাতন্ত্র হবে মেধাভিত্তিক এবং ফেসিবাদী ব্যবস্থা ফেরত আসবে না? মানে সরকারের কোন কার্যক্রম দিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে এগুলো ফেরত আসবে না? আর সরকার বলতে কিন্তু হাতে গোনা কয়টা লোক বুঝায়। সরকার বলতে হাতে গোনা কয়টা লোক, 20 জন, 25 জন, 30 জন, 50 জন। আপনি তো ঘুরে ফিরে মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, এটাকেই বলে সরকার। কিন্তু এর সাথে কাজ করে কারা? রাষ্ট্রীয় অনেকগুলো অর্গান কাজ করে, এর সাথে পুলিশ কাজ করে, এর সাথে সচিবালয় কাজ করে, এর সাথে সামরিক বাহিনী কাজ করে, এর সাথে মিডিয়া কাজ করে। একটা কথা যদি মিডিয়া বারবার প্রচার করে, সত্য আর মিথ্যা হলো সেকেন্ডারি, আপনি বারবার প্রচার করেন। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে এখন যে গণমাধ্যম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে বা যে ব্যবস্থা তৈরি করা হয়েছে, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে আগামীতে? আমি সেখানে আসছি। আপনি আমাকে বলেন যে আমরা কি ওই জায়গাটা থেকে বের হইতে পারছি? সরকারি বেসরকারি আমলা প্লাস মিডিয়া, যেটা আমি বলতেছিলাম, তিনটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। সেই তিনটা ফ্যাক্টর যদি আমি আসি, তার সাথে রাজনীতিবিদদের কোঅপারেশন। কারণ এই সরকারের রাজনীতিবিদদের কোঅপারেশন কেন লাগবে? এই সরকার রাজনৈতিক সরকার না, একটা পরিস্থিতির সরকার। তা আপনি বিগত দিনগুলো যদি আপনি মূল্যায়ন করেন, এই সরকার ক্ষমতা আসার পর প্রায় 200 আন্দোলন আসছে তার সামনে, দাবি দেওয়া মিনিমাম 200। আচ্ছা, এই যে দাবি দেওয়াগুলো আসছে, এটা তো এই সরকারের সময়কার নয়, বিগত সরকারের। সেটা বিগত শুধু হাসিনা বা তার আগের সরকার সব আপনি ধরেন, দাবিগুলো কিন্তু পুরনো, কিন্তু নিয়ে আসলে এই সরকারের কাছে। তখন কি একটাবারও বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, দায়িত্বশীল দল একবারও কি বলেছে যে তোমরা কেন দাবি দাওয়াগুলো এখন নিয়ে আসতেছো? উনি ফর দ্য টাইম বিং আসছে, দুর্নীতি সমাজ গরুক আর যাই বলুক, নির্বাচনের প্রসঙ্গ চলে আসছে, উনি নির্বাচন দিয়ে চলে যাবেন, তোমাদের দাবি দেওয়াটা আমরা নির্বাচিত সরকার দেখবে। কেউ কি একবারও বলেছে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে? আপনি দায়িত্ব নিয়ে বলেন তো কেউ বলেছে? এটার মানে হচ্ছে ফ্রম দ্য বিগিনিং এই গভর্নমেন্ট যে নন কোঅপারেটেড হয়ে আসছে তার নমুনা। নয়তো আপনি এই সরকার একটা অনির্বাচিত সরকার, বাট এই সরকার সংবিধান মানে সুপ্রিম কোর্টের যে ফাইন্ডিংস, সেই মতামতের ভিত্তিতে উনি একটা সরকার হয়েছেন। কিন্তু তাকে কি আমরা নিরিবিলি কেউ কাজ করতে দিছি? অনেস্টলি যদি আমরা চিন্তা করি, না, কেউ দিইনি। তো না দিলে আপনি সে কিভাবে করবে? এটা গেল একদিক। 2 নম্বর, আপনার এখানে বলছিলাম কিনা আমি ঠিক জানি না, যদি কোঅপারেশনের প্রশ্ন আসে, যারা তাকে কোঅপারেশন করে সে ক্ষমতায় থাকতে পারতেছে না, আর যারা আন্দোলন করছে দীর্ঘ 12 বছর যে সরকারের বিরুদ্ধে, সে 15 বছর ক্ষমতায় ছিল। এগুলো আপনি নমুনা দেখবেন কতগুলা। এইবার আসেন, আপনি কোথায় আসেন শেষ পর্যন্ত? অবশেষে আমরা একটা নির্বাচনের জন্য কথা বলতে 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 এবং জুলাই সনদ তো এখনো হয়নি, জুলাই ঘোষণাপত্র একটা বিষয় আসলো। জুলাই ঘোষণাপত্র একটা বিষয় আসছে না? আচ্ছা, এখন জুলাই ঘোষণাপত্রে আগে কি বলছে? আগে কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তার একটা সম্ভাব্য ওই একই দিনে পরে বলছে, একই দিনে বিকেলে। এখন বলেন, আমরা যদি একটা সিম্পল একাডেমিক ডিসকাশন করি, একাডেমিক, সেটা কি? এই যে সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা দিল, কোন সংবিধানে? আপনি আমাকে বলেন, কোন সংবিধানের অনুযায়ী? নির্বাচনটা একটা সংবিধান অনুযায়ী হতে হয়। কোন সংবিধান মোতাবেক? বাংলাদেশের চলমান সংবিধান মোতাবেক। চলমান সংবিধানে কি বলা আছে? নাম্বার 1, প্রাইম মিনিস্টারের লিখিত অনুমতি ক্রমে ভাঙতে হবে পার্লামেন্ট। আচ্ছা, ধরলাম এটা পায় নাই, ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পর 3 মাসের মধ্যে হইতে হবে। 3 মাস পার হয়ে গেছে। সেই সংবিধান চেঞ্জ করার ক্ষমতা আপনাকে কে দিছে? কে দিছে? 3 মাসের মধ্যে তো নির্বাচন হওয়ার কথা, কোনো ডাউট নাই। আর যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার, সে তো এই ফ্রেমের মধ্যে নাই। অবশেষে আমরা একটা আইনি ফ্রেম আনতে চাইলাম, কি দিয়া? জুলাই ঘোষণা। জুলাই ঘোষণা মানে কি? আগের সংবিধান বন্ধ।
আগের সংবিধান বন্ধ প্লাস আমি একটা আইনি ফ্রেমে সরকারটাকে নিব। আজকে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, তর্কের খাতিরে বললাম, তারপরে যদি কোনো বিশেষ দল এসে বলে তুমি কোন সংবিধানের অধীনে নির্বাচিত, ইউ জাস্ট টেল মি, কোন সরকার তোমাকে নির্বাচন দিছে, তার আইনি ফ্রেমটা কোথায়, সে কি জবাব দিবে? আপনার এই জুলাই ঘোষণাপত্রে আসা উচিত ছিল কি, এখানে বলছে যে 106 ধারা মোতাবেক মতামতের ভিত্তিতে এই সরকার হইছে, কিন্তু এই সরকারের মেয়াদটা তো এখানে আনা উচিত ছিল, যে এই সরকারকে এতদিন মেয়াদ দেওয়া হইল, সর্বোচ্চ এতদিন, এবং তার ভিতরে নির্বাচন করে যাবেন। আপনি তো সেই ঘোষণাপত্র সেটা নাই, 1 নম্বর। 2 নম্বর, বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা, এই প্রধান উপদেষ্টা উনি কার? এই প্রধান উপদেষ্টা যদি উনি রাষ্ট্রপতির হয়ে থাকেন, উনি তো রাষ্ট্রপতিকে কোনো উপদেশ দিচ্ছেন না। দিচ্ছেন? ইউনূস সাহেব কি রাষ্ট্রপতিকে উপদেশ দিচ্ছেন? তাহলে উনি কাকে উপদেশ দিচ্ছেন? 1 নম্বর, তার মেয়াদ আপনাকে এই ঘোষণাপত্রে আনতে হবে যে ওনার মেয়াদ এতদিন দেওয়া হইল সর্বসম্মতিক্রমে, এবং উইথ এফেক্ট ফ্রম 8 তারিখ থেকে 8ই আগস্ট 2024, এবং ন্যূনতম 2 বছর টাইমও দেন, এর ভিতরে নির্বাচন করে যেতে হবে। এটা আপনার ঘোষণাপত্রে আনতে হবে। আপনি নির্বাচন ফেব্রুয়ারিতে দিলেন কিসের ভিত্তিতে, কোন সংবিধানের ভিত্তিতে? সেটা কি আদৌ আছে? নাই। এখন যদি বলেন এটাকে আবার পরবর্তী পার্লামেন্ট এসে আকারে, তফসিল আকারে সংযুক্ত করবে, সেই তফসিলটা যখন ধরবে কেউ, এই সরকারের মেয়াদটা কোথায়, এই সরকারের নির্বাচনটা দিল কোথায়, মানে দিল কিভাবে, এই প্রশ্নগুলোর কৈফিয়তটা কি? আর যদি বলা হয় যে এই মেয়াদ লাগবে না, তাহলে ফেব্রুয়ারিতে যে দিন তারিখক্ষণ ঠিক থাকবে, তারই বা গ্যারান্টি কি? দিজ আর মাই কোশ্চেন। সুতরাং আপনার জুলাই ঘোষণাপত্রটাকে বলা হবে, ইনফ্যাক্ট এটা একটা অস্থায়ী সংবিধান। আমি বলছি না এটা নতুন সংবিধান। এই মুহূর্তে এই সরকারকে একটা আইনি ফ্রেমের মধ্যে আনতে হবে। আপনি তাকে আইনি ফ্রেমের মধ্যে আনা হয় নাই। ধন্যবাদ। ওনাকে সিম্পলি একটু কি সাকিব ভাইয়ের কাছ থেকে ঘুরে আসবো? ইয়েস। সাকিব ভাই, আমরা আলোচনা করছিলাম, আপনি পরে এসেছেন, যে একই চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। যদি আপনাকে বলি যে দুর্নীতি, নিরপেক্ষ এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করার জন্য যেদিন মিছিলটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোটার পরবর্তী এই জুলাই আন্দোলনের শুরুর দিনকার কথা বলছি, তারপর যদি 3 আগস্টে এসে যে 1 দফা দেওয়া হলো, সেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের পতন ও ফেসিবাদীদের বিলোপ, গেল 1 বছরে দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করা থেকে শুরু করে ফেসিবাদী ব্যবস্থা যাতে ফেরত না আসে, এই ধরনের কোনো নিশ্চয়তাকে নিশ্চিত করা গেছে, নাকি আগের মতোই সরকার চলছে, আগের জায়গাতেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতি? ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দুঃখিত দেরিতে আসার কারণে, তবে আমি শুনেছি এসেই লেজিটিমেসি নিয়ে কথা বলা হচ্ছে, বৈধতার জায়গাটি। দেখুন, এই সমাজটা প্রধানত মানুষের সমাজ, যদিও মানুষের সমাজ আসলে এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিক সভ্যতার ধারণা, সেটা মানুষের জন্যই আর কল্যাণকর নয়, একটা বিরাট হুমকি আকারে হাজির হচ্ছে। প্রকৃতি কেন্দ্রে থাকা দরকার, মানুষ কেবল তার অংশ মাত্র, এবং আমরা যখন সেই জায়গায় পৌঁছাতে পারবো, তবে হয়তো জগতের একটা সত্যিকার বদলের জায়গা ঘটবে। সেটা ঘটতে গেলে মানুষের সম্পর্কের বদল ঘটাতে হবে। মানুষের সম্পর্কের মধ্যে যে আধিপত্য, শৃঙ্খল, যে শোষণ, নির্যাতন, যে দমন পীড়ন সব কিছু আছে, মানুষের সমাজই সেটা তৈরি করেছে। সেইটার বদল ঘটাতে হবে। মানুষের সম্পর্ক যখন আরও সত্যিকার অর্থে সমতা এবং সাম্যের জায়গায় যাবে, তখন হয়তো আমরা ওই রকম প্রকৃতির সাথে সম্পর্কের বদল ঘটাতে পারবো। একটা বড় ফিলসফিক্যাল পজিশন থেকে কথা বললাম, এই কারণে বললাম যে এর একটা প্রাসঙ্গিকতা আছে। এই মানুষের সমাজে মানুষই ইতিহাসের নির্মাতা, কোনো কিতাব না, সেটা ঠিক আছে, কানুন নয়। না, ভেরি ইম্পর্টেন্ট থিং। নিঃসন্দেহে ওটা মানুষই নির্মাতা, মানুষই ইতিহাসের নির্মাতা। মানুষের ইতিহাসের প্রয়োজনে এই জায়গাটা হয়। কোনো কিতাব দিয়ে, কোর্ট দিয়ে আসলে কোনো কিছু শেষ পর্যন্ত রক্ষা করা যায় না, আইন কানুন দিয়েও তো রক্ষা করা যায় না। এখন ধরেন নেসেসিটি, প্রয়োজনীয়তাই আইনের
উদ্ভব ঘটায়, প্রয়োজনীয়তেই এমনকি আরও অনেক কিছুর উদ্ভব ঘটায়। তো প্রয়োজনীয়তা তৈরি হচ্ছে, একটা শূন্যস্থান তৈরি হচ্ছে। সেই শূন্যস্থানের ব্যাখ্যা যদি সংবিধানে না থাকে, তার মানে এই না যে আমাদের সংবিধানের দোহাই পেরে আমাদের কোথাও থাকতে হবে। শূন্যস্থান থাকে না, এবং থাকে না বলেই শূন্যস্থান কোথাও থাকে না, এবং শূন্যস্থানের ব্যাখ্যা না থাকলে সেই শূন্যস্থানের প্রয়োজনেই আপনার নতুন ব্যাখ্যা আসে, নতুন আইনও আসে। তার কিছুটা একটা জায়গা থাকে, কোর্ট আপনাকে এটা বলে দেয়। তো এই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালে কি সরকার হবে, কি, তার কোনো সাংবিধানিক ব্যাখ্যা ছিল না, এটা ঠিকই আছে। ছিল একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সেটাকে বাতিল করা হয়েছে, এবং সেই বাতিল করা ব্যবস্থাটা সেটাও যে একটা অবৈধভাবে করা হয়েছে কিংবা জনগণের সত্যিকার ইচ্ছার প্রতিফলন ঘটেনি, সেটা আমরা বলেছি। যে সেই তর্কে না ফিরে এই যে এখানে শূন্যস্থান তৈরি হয়েছে, এইটার ব্যাখ্যা দিবে আদালত, যে এই নেসেসিটির জায়গা থেকে এখানে একটা সরকার তৈরি হওয়া দরকার, এবং অন্তর্বর্তীকালীন ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে সম্পূর্ণ বৈধ, জনগণের ইচ্ছার জায়গা থেকে সম্পূর্ণ বৈধ, এবং জনগণের ইচ্ছাটাই যখন প্রধান, তখন আইন কেবল তার ইচ্ছার প্রকাশ ঘটাবে। এখন যদি বলতে পারে কেউ যদি ইচ্ছা বদলে যায়, কোনো একদিন যদি এর উল্টানো হয়, তো উল্টানো অনুযায়ী তখন সমাজ চলবে। এখন যেমন ধরেন বদল কিছু ঘটেছে না, মানে মূল প্রশ্ন এক এক সময় এক একটা থাকে। এই মুহূর্তে 24 সালের হত্যাকাণ্ড যতটা মুখ্য প্রশ্ন, অন্য জায়গাগুলো কিন্তু অত মুখ্য প্রশ্ন হয়নি। এই যে ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে ওঠা পলিটিক্সে, যে রাজনীতি, যে রাজনৈতিক লক্ষ্য, কর্মসূচি এবং যে শক্তি, জনগণের যে শক্তি, সেটা যে পক্ষে থাকে, সেই রাজনৈতিক জায়গাটা সামনে আসে, ওইটাই আইনি ভাষা পায় মাত্র। হ্যাঁ, কিন্তু আইনের ধারাবাহিকতা বা আইন দ্বারা যে চর্চিত আইন, তার দ্বারা সিদ্ধ করতে পারলে এ দুইয়ের একটা সঙ্গতি থাকে। তো সুতরাং ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে এই সরকার যেমন বৈধ, সেই অনুযায়ী বাংলাদেশের কর্মকাণ্ডগুলো বৈধ হবে। এখন এখানে ঠিক যে আলোচনাটা হচ্ছে, যে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে ঘোষণাপত্রে এটা নাই ওটা নাই, ডেফিনেটলি আরও অনেক কিছু সেখানে সংযুক্ত হতে পারে, আরও অনেক স্পষ্ট জিনিস থাকতে পারে, কিন্তু এইটাকে একটা অস্থায়ী সংবিধান করতে হবে, এইরকম বাস্তবতা এই সরকার যায়নি। তাহলে সংবিধান স্থগিত করার পর্যায়ে থাকলে ঘোষণাপত্র একটা অস্থায়ী সংবিধান হতে পারে। যখন আমরা আসলে স্বাধীনতার ঘোষণা দিয়েছি, তখন পাকিস্তান সংবিধান অস্বীকার করা হয়ে গেছে, তখন একটা শূন্যস্থান ছিল, ফলে স্বাধীনতার ঘোষণাপত্রই অস্থায়ী সংবিধান হয়েছিল, কিংবা ওই সময়ের সংবিধান হয়েছিল। কিন্তু এইখানে আপনি একটা সংবিধানের অধীনেই আছেন, অন্তত এই সরকার আছে, এবং যে যাদের হাতে দায়িত্ব ছিল সরকার গঠনের এবং রাজনৈতিক করণীয় ঠিক করার, তারা সেই সময়ে সকলের সাথে আলোচনা করে সংবিধানের ভবিষ্যৎ কী হবে বিদ্যমান, সেটা ঠিক করেনি। সেটা ঠিক না করে পরে যে নিজেদের অনেকেই অনেক বিপ্লবী হতে চেয়েছেন, কিন্তু সময় মতো বিপ্লবী থাকেননি, এবং যারা বিপ্লবী তাদের সাথে আলোচনা করার প্রয়োজন মনে করেননি। পুরো একটা জনগণের সমষ্টিগত অভ্যুত্থানকে এককভাবে আমরাই সব কিছু, এরকমটা অনেকে দাবি করেছেন, এখনও করে যাচ্ছেন, এবং তাদেরই অনেকেই পৃষ্ঠপোষকতা করছেন, তাদেরই অনেক গাওয়া হচ্ছে। ইতিহাসের এই ধরনের জায়গাগুলো হচ্ছে বড় গলদ। ইতিহাস যখন কেউ দখল করতে চায়, তখন বোঝা যায় যে সেই শক্তি পরাজিত শক্তির মতোই আচরণ করছে। কারণ আমরা আওয়ামী লীগকে দেখেছি কীভাবে ইতিহাসের উপর দখল কায়েম করতে, ওটা থাকলে প্রভুত্ব করা যায়। ওইটারই এক প্রেতাত্মা এখনও ঘুরছে, ফ্যাসিস্টদের প্রেতাত্মা, পার একটা নতুন ফ্যাসিস্ট হওয়ার আকাঙ্ক্ষা, ইতিহাসের উপর দখলদারিত্ব, একই কায়দায় ডিভাইড করো, একই কায়দায় মানে পাল্টা ফ্যাসিবাদ কায়েমের একটা নানান ধরনের প্রবণতা আমরা দেখছি, বয়ানে, ভাষায়, শরীরী ভাষায়, সমস্ত কিছুর মধ্যে। এই জায়গাগুলো বাংলাদেশের, এটা সাধারণত যে কোনো ফ্যাসিবাদ সমাজে ঘটে। তো গণতান্ত্রিক শক্তির কর্তব্য হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে, স্বাধীনতা দিয়ে, মুক্তির প্রশ্ন দিয়ে তাকে মোকাবেলা করা। সেটা যত করা যাবে তত ফ্যাসিবাদ পরাজিত হবে। আর ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা পাল্টা ফ্যাসিবাদ করবে, তারা সাময়িক সময় বিজয়ী হতে পারে, বম্বাস্টিং ল্যাঙ্গুয়েজে খুব নিজের বক্তব্যের পেশি দেখাতে পারেন। সেই বক্তব্যের পেশি বাংলাদেশ ইতিহাসের টেকে না, আমরা অতীত আগে দেখেছি। সুতরাং বাংলাদেশের যে জায়গাটা প্রয়োজনীয় ছিল 5 থেকে 8 তারিখ, খুব গুরুত্বপূর্ণ সময়, সেই আমরা 5 তারিখ রাতে যখন দায়িত্বটা ছাত্রদের হাতে, শিক্ষার্থীদের হাতে দেওয়া হলো, শিক্ষার্থীদের যেভাবে সকলের সাথে আলোচনা করে করার কথা ছিল, সেই জায়গায় সেই রকম ঘটেনি। তারপরে যখন সরকার বলছে যে আলোচনা করে করেছে, না, আলোচনা করে হয়নি, তো আমি তো সাক্ষী দিচ্ছি আলোচনা করে হয়নি। এবং দ্বিতীয়ত বলছি যে সেইখানে যে আলোচনাটা প্রয়োজন ছিল, এমনকি সরকারের যে আলোচনা করার প্রয়োজন ছিল, সরকার কোনো আলোচনা করেনি। 13 তারিখে ডেকেছেন একটা ইস্যুর জন্য, পলিটিক্যাল পার্টির সাথে বসে, স্টেক হোল্ডারদের সাথে বসে, যে পলিটিক্যাল কোর্স ঠিক করা, সেটা তারা করেননি। হ্যাঁ, আমরা বলেছি, স্বতঃপ্রণোদিত হয়ে আমরা তাদেরকে সাহায্য করতে চেয়েছি, এখনও করে যাচ্ছি, এই রাজনৈতিক উত্তরণ পর্যন্ত করে যাব।
এখন প্রশ্ন হচ্ছে যে ওই ঘোষণায় পত্রে মানুষের সংগ্রামের অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা সেটা প্রকাশিত হয়েছে। আমরা মনে করি মোটা দাগে এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, মানুষ যে গণতান্ত্রিক সমাজ চেয়েছে, সে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, সেটা আমরা ধারণ করি। এবং এইটাকে কিভাবে কার্যকর রূপ দেওয়া যাবে এই বিদ্যমান ব্যবস্থার মধ্যেই। আপনি অনেক কিছু বলতে পারেন যেটা হয়নি, এটা হয়নি, আমি এখন ওইটা হয়নি ধরে নিয়ে আমি ওখানে আটকে থাকতে পারি। আরেকটা হচ্ছে যে না, বিদ্যমান অবস্থার মধ্যে আপনি কিভাবে যতটা সম্ভব কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেন তার চেষ্টা করতে পারেন। আমরা সেই চেষ্টা করেছি, গিভেন অল লিমিটেশনস যা আমাদের উপর চাপানো হয়েছে, এগুলো আমরা তৈরি করিনি। কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সরকার যেভাবে এই কোর্স ঠিক করেছে, সেখানে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে সরকারের শত রকম উপেক্ষা সত্ত্বেও আমরা আলাপ আলোচনা করে সবসময় সরকারকে সহযোগিতা করতে চেয়েছি এবং কোর্সগুলোর আপনার আলোচনা মনে হয় আমি চেষ্টা করছি। যদি একটু ইয়ে করি, এখন আমি গুছিয়ে আনি আপনার আলোচনায়। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে বিচার, সংস্কার, নির্বাচন, পলিটিক্যাল জায়গা থেকে দেখেন, বিচারের উদ্যোগ যাতে আরো ব্যাপকভাবে বিস্তৃত হয়, ত্বরান্বিত হয় এবং ট্রাইব্যুনাল বাড়ে, লোকবল বাড়ে, তদন্ত এবং আমাদের চার্জশিটের জন্য, এবং শহীদ পরিবার যাতে দেখতে পায় যে আমার সন্তানের হত্যার বিচার শুরু হয়েছে, এটা খুব জরুরি এবং এটার দায় কিন্তু সম্পূর্ণ সরকারের এবং বিচার বিভাগের। 2 নম্বর জায়গা হচ্ছে সংস্কার। এই ক্ষেত্রে আমরা সরকারকে সাধুবাদ দেব। সরকার এক্ষেত্রে সবচেয়ে সফল এ পর্যন্ত আমরা মনে করি। সেই জায়গা থেকে তারা কমিশন গঠন করেছে, প্রস্তাবগুলো আমরা তুলেছিলাম, কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, সেগুলো নিয়ে প্রথম দফা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হয়েছে। দ্বিতীয় দফা স্টেক হোল্ডারদের মধ্যে রাজনৈতিক অংশকে নিয়ে তারা একেবারে টেলিভাইজড 1.5 মাসব্যাপী আলোচনা হয়েছে। সেখান থেকে আমাদের একটা জাতীয় সনদ প্রায় তৈরি খসড়া হয়ে গেছে। এখানে নোট অফ ডিসেন্ট কিছু আছে, এটার মীমাংসা জনগণ করবে এবং এই মীমাংসা করার জন্য কিন্তু ইলেকশনটাও খুব জরুরি। ফলে এই প্রশ্নগুলো সরকারের জন্য প্রশ্ন। এখন সরকার সেগুলোর প্রায় তারিখও ঠিক করে ফেলেছেন। এই সরকারের বৈধতা যেখান থেকে এসছে, অন্তর্বর্তীকালীন সরকারে জনগণের ইচ্ছা হচ্ছে তার প্রধান বৈধতা, জনগণের অভিপ্রায় হচ্ছে প্রধান বৈধতা। রাজনৈতিকভাবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের সব কর্মকাণ্ডের সাথে জনগণের অভিপ্রায় এবং ইচ্ছা আছে, ততক্ষণ পর্যন্ত সে বৈধ থাকবে। আর আইনি কিতাব দিয়ে বৈধতা থাকলে আমার মনে হয় থাকবে না, যদি পলিটিক্যাল ইয়ে ঘুরে যায়। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থান থেকে সবসময়। আপনার কাছে আবারও আসবো একটু। রাজ্জাকি ভাই বলছেন যে আপনারা যদি পুরোপুরি সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকতে চান, তাহলে আসলে এখন অনেক কিছুই সম্ভব নয়। ধন্যবাদ। সাকিব ভাই কিছু কথা বললেন। একটা কথা আসছে বক্তব্যের, মানে পেশি শক্তির প্রশ্নটা আসছে। বিগত সরকার কিন্তু 15 বছরই মোটামুটি পেশি শক্তি দিয়েই ছিল। সংবিধান ছিল, সংবিধানের ধার ধারেন নাই। আর একটা কথা আমি বলি, রাষ্ট্রটা কিন্তু কোনো সমিতি না, রাষ্ট্রটায় সাকিবের কথায় একটা সাংবিধানিক শূন্যতা আছে। 106 ধারার মতামতের ভিত্তিতে বসছে, সরকার বৈধ, এইগুলো নিয়ে কিন্তু আমি কোনো প্রশ্ন উত্থাপন করিনি, কোনো প্রশ্ন করিনি। আমিই বলছি এই সরকার বৈধ। কিন্তু এই সরকার আপনি সাংবিধানিক বলছেন কিভাবে? কোন সংবিধান? আমি সেই প্রশ্ন রাখছি। এক্সিস্টিং সংবিধান যেটা আছে সেটা যদি হয়, তাহলে আমরা 2টা প্রশ্ন করি। নাম্বার 1, আবারও বলছি, এটা প্রধানমন্ত্রীর লিখিত অনুমতিক্রমে পার্লামেন্ট ভাঙতে হবে। প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন সেই বিতর্কটা আমি যাচ্ছি না, ওটা নিয়ে কথা ছিল, কিন্তু লিখিত অনুমতি লাগবে সেটা ছিল না, কিন্তু পার্লামেন্ট ভাঙা হয়েছে। এবং পার্লামেন্ট ভাঙলে পরবর্তী 3 মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন, যদি আপনি ওই সংবিধানে যান। আমি ওই কথাটাই বলছি। তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে গেল? এই ফেব্রুয়ারিতে নির্বাচন যে গেল, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা আইনি ফ্রেমের মধ্যে আনতে হবে। আমি কোনো বিরোধিতা করছি না, ওই ঘোষণাপত্রের ভিতরে আনতে হবে যে ওনাকে 8 তারিখ থেকে এফেক্ট দিতে হবে। এই ঘোষণাপত্রে এফেক্ট দিতে হবে ফ্রম 8ই অগস্ট 2024। সেখান থেকে তো একটা মেয়াদ দিতে হবে। মেয়াদটা তর্কের খাতে ধরলাম 2 বছর, কারণ অলরেডি 2 বছরের কাছাকাছি যাচ্ছে, এবং তার ভিতরে উনি একটা নির্বাচন দিয়ে যাবেন। আমি সেই প্রশ্নটা রেজ করছি। সেই প্রশ্নটা রেজ না করলে এটা একটা অলিখিত সংবিধান থেকে যাচ্ছে। তাহলে অলিখিত সংবিধান, যেমন সাকিব ভাই বললো, যদি এইটা এমন হয় যে এখন বদলানো যায় যে কোনো সময়, যদি বদলায় ফেলায় ওই সময় বদলায় গেল, আবার আমরা অনিশ্চয়তার কাছে যাব কেন? সরকারেরও তো কোনো বাধ্যবাধকতা আমি দিচ্ছি না, এই সরকারের তো আমি একটা বাধ্যবাধকতা দিব, কারণ এটা তফসিল হিসাবে ইনক্লুডেড হবে পরবর্তী সংসদে, মানে সংবিধানের মধ্যে। তাহলে এই সরকারকে আমি বাধ্যবাধকতা দিচ্ছি না কেন? ইয়েস, উইথ এফেক্ট ফ্রম 8 অগস্ট 2024। এর থেকে আপনার সবসময় তাই দেওয়া হয়। ঘটনার পরে যদি আপনি 75-এ যান, তখন যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটার এফেক্ট ওইভাবে দিছে। শুধু তাই নয়, এখনও সুযোগ আছে আপনার সংশোধনী আকার, ওখানেও সংশোধন আসছিল, সংশোধনী 1,
সংশোধনী 2, সংশোধনী 3 হিসেবে আনতে পারেন। আমি বলছি এটা তফসিলটা যেভাবে আছে এখন এই ঘোষণাপত্র, সেটা আপনি ধরেন, কল্পনা করেন সংবিধানের মধ্যে আটকানো আছে তফসিল হিসাবে। আমি 5 বছর পরে প্রশ্নটা রিস করলাম, যাচ্ছে এই নির্বাচনটা উনি কেমনে করলেন? এখানে তো ওনার কোনো মেয়াদ ছিল না, কোনো বাধ্যবাধকতা ছিল না, উনি নির্বাচনের ডেটটা কিভাবে দিলেন? আমি আবারও বলছি, এটা একটা রাষ্ট্র, এটা একটা সমিতি না, কিংবা একটা ক্লাব নয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের সঙ্গে আলোচনায় আছেন দুজন অতিথি, জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন, দ্বিতীয় জন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনীতি বিশ্লেষক। আগে কথা বলছিলাম রাজ্জাকি ভাই আপনার সাথে, সাকি ভাইয়ের কাছে যাই। সাকি ভাই, এই যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, নির্বাচনের ডেট পেলেন আপনারা, রাজনৈতিক দলগুলোর বড় চাওয়া ছিল, এই সব কিছু দিয়ে আগের সরকার বা আগের ব্যবস্থা থেকে আপনারা মানে নতুন কি পাচ্ছে বাংলাদেশের মানুষ? দেখুন, আমরা বাংলাদেশের ইতিহাসে বটে, খুব কম দেশের ইতিহাসেই আবার এইভাবে ঘটেছে, বিভিন্ন দেশের ইতিহাসে বিভিন্নভাবে ঘটেছে, একটা অভূতপূর্ব অদৃষ্টপূর্ব একটা জায়গা আমরা অতিক্রম করেছি। সেটা হচ্ছে যে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা কাঠামোগতভাবে বদল করার জন্য আমরা আন্দোলনকারী শক্তিসমূহ, তার মধ্যে বিশেষত রাজনৈতিক দলগুলো, তারা একসাথে বসেছে এবং প্রায় দীর্ঘ 1.5 মাস ধরে টেলিভাইজড আলোচনা করেছে। সারা দেশের সব মানুষ দেখেছে কি আলোচনা হয়েছে, এবং সেখানে অনেকগুলো প্রশ্নে আমরা পূর্ণ ঐকমত্য হয়েছি, আবার অনেকগুলো প্রশ্নে আমাদের নোট অফ ডিসেন্ট সহ একটা ঐকমত্য আছে। আমাদের সিদ্ধান্তটা ছিল যেগুলো পূর্ণ ঐকমত্য সেটা তো জাতীয় সনদই, নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণের কাছে দলগুলো যেতে পারবে। যে দল যে বিষয়ে নোট অফ ডিসেন্ট আপত্তি জানিয়েছে, সেই তার যে আপত্তির অংশ, সে যেটা প্রস্তাব করছে সেটা নিয়ে সে জনগণের কাছে যেতে পারবে। সাথে তাদের অন্য প্রস্তাবনা তো থাকবেই, যেটা আবার আমাদের এজেন্ডা ছিল না, এরকম অনেক প্রস্তাবনা আসবে, অর্থনৈতিক, সামাজিক, বহু প্রশ্ন আসবে, সেগুলো নিয়ে তারা যাবেন। যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন তারা 2টা কাজ করবেন। একটা হচ্ছে যে তারা যা ঐকমত্য হয়েছে পূর্ণ, সেগুলো তো বাস্তবায়ন করতে বাধ্যই থাকবেন। অন্যদিকে তারা যে নোট অফ ডিসেন্ট যেগুলোতে দিয়েছেন সেগুলো তারা বাস্তবায়ন করার তখন অধিকার পাবেন। এই জায়গাটা সমাধানের পথ হিসেবে এসছে। জনগণই ক্ষমতার কেন্দ্র, একটা রিপাবলিকের জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। জাগতিক জীবনে জনগণ সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্র। জনগণই নির্ধারণ করবে বাংলাদেশে কোন সংস্কারটা কিভাবে হবে। সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে পারি, যেমন ধরুন আর্টিকেল 70, প্রথমত জনপ্রতিনিধির ক্ষমতা। জনপ্রতিনিধি কে নির্বাচন করে? জনগণ। দল তাকে মনোনয়ন দেয়, কিন্তু আলটিমেট নির্বাচক কিন্তু জনগণ। তাহলে এখানে কার ক্ষমতা বেশি কার্যকর হবে? এইটা জনগণের প্রতিনিধিত্ব সে করবে, ফলে সেই অর্থে সে স্বাধীন। তার কনস্টিটিউয়েন্সির কাছে সে প্রধানত জবাবদিহি করবে, তার পার্টির কাছেও সে জবাবদিহি করবে। কিন্তু এই ভারসাম্য আনার জন্য আমরা ইতিহাসে বিভিন্ন দেশে দেখেছি যেখানে কোনো ব্যারিয়ার নাই, প্রধান জবাবদিহিতাটা জনগণের কাছে। কিন্তু বাংলাদেশে পার্টির কাছে জবাবদিহিতাটা প্রদান করা হয়েছিল, যার ফলে পার্টির সিদ্ধান্তের বাইরে যাওয়ার তার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু আর্টিকেল 70 মাধ্যমে সেটাই বিধান করা হয়েছিল। আমরা সেই জায়গা থেকে জনগণের কাছে জবাবদিহিতার জায়গায় ফেরানো হয়েছে 2টো প্রশ্নে বাদ রেখে। একটা হচ্ছে সে আস্থা, সরকার গঠনের আস্থা ভোটে সে পার্টিকে ভোট দিতে বাধ্য থাকবে, আর অন্যদিকে বাজেট পেশ করার ক্ষেত্রে বাজেট, অর্থবিল বললে আবার একটু কনফিউশনের, সবকিছু অর্থবিলের মধ্যে পড়ে, তো বাজেট পেশ করার ক্ষেত্রে সে থাকবে। এই ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে বিএনপি সহ 1-2টি দলের, যে তারা আরও 2টি পয়েন্ট যুক্ত করতে চান। জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে এটা, আরেকটা হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। সেখানেও একটা এখনও আছে, লিখিত রূপটা পেলে, যে ইশতেহারে বর্ণিত সংবিধান সংশোধনী। এখন এই 4টা, তাহলে এখানে কথার কথা, যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে হয়তো তারা 4টা পয়েন্ট সহ যুক্ত করবে। তাহলে এই আর্টিকেল 70-র এই যে সংস্কার, এটা বাংলাদেশের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি। এটা অভ্যন্তরীণ রাজনৈতিক গণতন্ত্র আনতে পার্টিগুলোর ভেতরেও এটা ভীষণ রকমভাবে সাহায্য করবে, এবং জনগণের যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে ঠিক হয়েছে একজন ব্যক্তি কতদিন প্রধানমন্ত্রী হতে পারবেন? একজন ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি আর প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না, যত টার্ম যেটাই ঘটুক। হ্যাঁ, তাহলে 10 ইয়ার্স হচ্ছে আপনার মানে ম্যাক্সিমাম লিমিট, আপনি 10 বছর প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন। এটা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি। আপনার এটা ঠিক হয়েছে জুডিশিয়ারি আপনার সেপারেটেড হবে, এবং এই সেপারেশন মানে সুপ্রিম কোর্টের আন্ডারে সেক্রেটারিয়েট থাকবে, সুপ্রিম কোর্ট সেটা পরিচালনা করবে, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নিয়োগের যেটা আমাদের দাবি ছিল, যে একটা অত্যন্ত মানে স্বচ্ছ প্রক্রিয়া সেখানে তৈরি করার বিধান তৈরি হয়েছে, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে। যেটা বিকল্প প্রস্তাব আছে সেটা হচ্ছে জ্যেষ্ঠ মানে 2 জন জ্যেষ্ঠতমর মধ্যে একজন বাছাই করা। সুতরাং এই ম্যাক্সিমাম বিকল্প এতটুকুই,
কিন্তু সাধারণভাবে জেনারেলি গৃহীত হয়েছে জ্যেষ্ঠতম। ফলে সুপ্রিম কোর্টের সেপারেশন যেটা দীর্ঘদিনের দাবি ছিল সেটাও এখানে গৃহীত হয়েছে। আপনি যদি দেখেন যে রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতি এবং মানে প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি অনেকগুলো পদে নিয়োগ দিতে পারবেন এবং প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়াই। আচ্ছা, তারপরে হচ্ছে যে সাংবিধানিক পদে নিয়োগের পদ্ধতি, সেখানে সাংবিধানিক কমিশন কিংবা একটা কমিটি যেখানে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে। যেমন ধরুন ইলেকশন কমিশনে কে নিয়োগ দিবে এ বিষয়ে পূর্ণ ঐকমত্য হয়েছে। প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দল থেকে আসবে এবং চিফ জাস্টিস কর্তৃক নিযুক্ত একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারক, এই 5 জন মিলে এখানে নির্বাচন কমিশনের নিয়োগ হবে। এটা আর কোনো সরকারি দলের হাতে নাই এবং এইটা বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি একমত হয়েছে। আচ্ছা, আরও অন্যান্য পদের ক্ষেত্রে কিছু নোট অফ ডিসেন্ট আছে, যেমন অডিটর জেনারেলের পদ, যেমন দুর্নীতি দমন কমিশন, যেমন আপনার পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এবং আপনার ন্যায়পাল, এই 4টা পদের ক্ষেত্রে একদল বলছে না এটা আইন করে এই কাঠামো করা, আরেকদল বলছে না সংবিধানে রাখতে হবে। সেটাই পাশ হয়েছে উইথ ডিসেন্ট। কিন্তু এই যে বিভিন্ন জায়গা আমি বললাম, এবং আমি 11টা বিষয়ে বলতে পারি, মোট 19টা বিষয়ে মানে বলতে পেরেছি। বাংলাদেশের ক্ষমতা কাঠামোর এই যে বদলটা ঘটতে যাচ্ছে, এইটা কিভাবে এখন কার্যকর হবে সেই প্রশ্নে এখন আমাদের আবার সেশন বসবে। কিন্তু এইটাই নিজে ইটসেলফ একটা বিরাট অগ্রগতির জায়গা, যেটাকে আমরা কার্যকর করতে পারলে রাষ্ট্র ব্যবস্থাগত দিক থেকে এর জবাবদিহি যেভাবে বাড়বে, এইটা বাংলাদেশের ইতিহাসে 72 সালে রাষ্ট্রপতনের পর যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হবে। কিন্তু সেই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ সংবিধান হয়নি। সংবিধানের ক্ষমতা কাঠামো হয়েছে, এক হাতে অধিকারের কথা বললাম, আরেক হাতে সেটা পূর্ণভাবে কেড়ে নেওয়ার সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে ঢুকিয়ে দিলাম। এইটার বদল ঘটিয়ে একটা গণতান্ত্রিক সংবিধানে যাচ্ছি, যেটা 24-এ রিক্লেম করে আমরা সেই নতুন করে আবার সেই অধিকারটা, সেই আকাঙ্ক্ষাটা নিয়ে এসেছি। আপনার কথাটাকে একেবারে যদি কনসাইজ করে বলি, যেটা কিরকম যে আগামীতে আপনারা এখন পর্যন্ত যেগুলো সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আগামীতে কোনো দল আর আওয়ামী লীগ হয়ে উঠবে না, কোনো প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা হবে না, তাই তো? শাসনতান্ত্রিক ভাবে সেটা নাই এখন। রাজ্জাকি ভাই, এটা কি বলবেন? আমি শেষ করে রাজ্জাকি ভাই বলার আগে শাসনতান্ত্রিক ভাবে অনেক দূর চেকস এন্ড ব্যালেন্স তৈরি করা হয়েছে। এখন কোন দেশের গণতন্ত্র কেবল কিতাব দিয়ে, আইন দিয়ে পুরোপুরি সুরক্ষা হয় না। কিতাব এবং আইন হচ্ছে ব্যবস্থার একটা, ওই অনুযায়ী ব্যবস্থাটা প্রতিষ্ঠা করা গেল কিনা, সেই অনুযায়ী জনগণের যে পাহারাদারি, নজরদারি, ভিজিলেন্স সেটা থাকলো কিনা, সেগুলো এবং রাজনৈতিক শক্তিও সেই অনুযায়ী সজ্জিত হচ্ছে কিনা, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই কাঠামো জনগণের যে অধিকারগুলো নিশ্চিত করবে, এর মধ্যে জনগণকেও কিন্তু ওই নজরদারি, পাহারাদারি এবং রাজনৈতিক শক্তি গড়ে তোলার কাজে যেতে হবে। রাষ্ট্র একটা রাজনৈতিকভাবে সচেতন উদ্যোগের প্রতিষ্ঠান। রাষ্ট্র আসমান থেকে আসে না, হয় না। রাষ্ট্র জনগোষ্ঠী, একটা জনগোষ্ঠী তার নিজের রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার প্রকাশ হিসাবে সে রাষ্ট্রপত্তন করে। সেই রাষ্ট্রপত্তনের চরিত্র কি হবে, রাষ্ট্র কিভাবে ফাংশন করবে, এটা ওই জনগোষ্ঠীর নিজস্ব ভূমিকার উপর নির্ভরশীল। আমরা যদি স্বৈরাচারী ফ্যাসিস্টদের পেছনে যায় মানে স্লোগান তুলতে থাকি, পেশি শক্তি, পেশির বাহাদুরি দেখে তার পেছনে ঘুরতে থাকি, সেটা বয়ান হোক আর শারীরিকভাবে হোক, সেই সেটা নিঃসন্দেহ। আমরা আপাতত জুলাই সনদে যা আসছে সেটা ঠেকানো যাচ্ছে আর অনেক কিছু। রাজ্জাকি ভাই শুনেন, সাকিব ভাই তো পলিটিক্যাল লোক এবং নিঃসন্দেহে পলিটিক্যাল। ফেব্রুয়ারি থেকে ইউনূস সাহেবের সাথে বৈশা বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে। একটা দায়িত্বশীল জায়গায় তারা আছে, তারা এই কাজগুলোর মানে চেষ্টা করছে, আমি বলবো না, অবশ্যই চেষ্টা করছে। কারণ ন্যাচারালি সাকসেসফুল হলে তার ভালো লাগবেই, কারণ এরকম একটা প্রক্রিয়ার মধ্যে সে আছে। কিন্তু উনি যেমন এই আবহাওয়ায় বড় হয়েছে, আমিও তো এই আবহাওয়ায় বড় হয়েছি। আমি বাইরে নামলে ঠান্ডা লাগে না গরম লাগে, এটা তো আমার বলা লাগবে না কেউ। সাকিবের আমি বাইরে একসাথে হাঁটতে জিজ্ঞেস, ভাই শীত লাগে কিনা, আরে শীত লাগে আমি টের পাবো। বিষয়টা হচ্ছে যে ঠেকানো গেল কি, মানে যে আগামীতে কেউ আর শেখ হাসিনা হবে। হ্যাঁ, এক কথায় যদি বলি কিছুই ঠেকানো যায়নি। কেন যায়নি? স্বপ্ন তো দেখবই। উনি যে সংস্কারের কথাগুলো বললো, যে আলোচনাগুলো বললো, যেমন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, পরপর 2বারও যদি হয় সে 10 বছর থাকলো। যেমন আমার ব্যক্তিগত ওপিনিয়ন ছিল, ওনাদের ছিল কিনা আমি জানি না। যেমন আমার ওপিনিয়নটা কি, আপনি 10 বছর থাকেন কিন্তু আপনি একই সময় দলের প্রধান থাকতে পারবেন না। মানে আপনি প্রধানমন্ত্রী হবেন আবার দলের প্রধান থাকবেন, হবে না। সেটা নোট অফ ডিসেন্ট আছে, ওইটাও কিন্তু সিদ্ধান্ত হয়েছে, সেটাই বলছি। আবার একই সময় দলনেতা পার্লামেন্টের,
বাংলাদেশের অতীতে কিন্তু এই জিনিসটা ছিল, দলের প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা। এখন আসেন, এটা কার্যকর করবে কবে? পরবর্তী 2 বছরের মধ্যে। 2 বছর কিন্তু আপনি নিশ্চিত থাকেন চুল পরিমাণ কিছু হবে না, যেহেতু আমার মেয়াদ আছে 2 বছরের মধ্যে করার। পরবর্তী সংসদ এগুলা করবে 2 বছরের মধ্যে। না, এখানে একটু গ্যাপ আপনি বলেন, আমি বলবো। না, গ্যাপ থাকলে বলবেন। আচ্ছা, বলে ফেলি এখনই। সেটা হচ্ছে যে দেখুন, এটা পাশ করার ব্যাপারে এটার প্রস্তাব বিভিন্ন রকম আছে। একটা হচ্ছে যে প্রথম সেশনেই, বেশিরভাগ মেজরিটি প্রস্তাব এখনো ফার্স্ট সেশনেই এটা হবে, পাস করতে হবে, পাশ হবে। আরেকটা হচ্ছে যে ম্যাক্সিমাম এটা 6 মাস পর্যন্ত সময় পেতে পারে সংবিধান সংশোধনের জন্য। সংবিধান সংশোধিত হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ইনস্টিটিউশনাল পরিবর্তন অবশ্যই 2 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবার আসেন ওনার কথাই আসি। আপনি এখন আসেন, তাও 2 বছরটা প্রস্তাব, এটা কোন সিদ্ধান্ত হয় নাই। প্রস্তাব, সিদ্ধান্ত নিশ্চয়ই 6 মাসের সিদ্ধান্ত হবে না। প্রস্তাবেই যখন 2 বছর আছে এবং আপনি এটা 6 মাস 3 মাস হবে না, আমি লিখে দিতে পারি। 2 নম্বর আসেন, এখন সাকিব হয়তো মাইন্ড করতে পারেন আমার কথা, আমরা যেহেতু টকশো করতেছি। না, মাইন্ড করুক। এখানে 38-40টা দল বসতেছে এভরিডে, ফর এক্সাম্পল। আপনি যদি আবার নির্বাচন করেন, সেই নির্বাচনে আপনি যদি নির্বাচন যেভাবে হয় আমাদের দেশে যে ট্রেডিশন, তাতে আপনি নির্বাচনে এককভাবে ক্ষমতায় যাবে বিএনপি। আজকে পর্যন্ত যেটা আমি বলছি দৃশ্যমান। জামাত কয়টা সিট পাবে আমি জানি না, সংখ্যা বলবো না, কিন্তু খুবই নেগলিজেবল। এনসিপি আউট অফ লিস্ট। অন্যান্য দলের কথা যদি বলি, কেউ যাবে না। আপনি আজকে ঐক্যমত্যের কমিশনে বসতেছেন সবাই, আর পার্লামেন্টে যাচ্ছেন কারা, কয়জন যাবেন, কোন দল যাবে, যাওয়ার পর আজকে যারা তাদের ইম্প্যাক্টটা কি থাকবে, সংসদে এটাকে পাশ করানোর ব্যাপারে কি ইম্প্যাক্টটা থাকবে তাদের, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের দেশের রাজনীতি বলবো, অন্য দেশেরটা আমি বলবো না। আমাদের দেশের রাজনীতি তুলে কালকে আমি এসব মানলাম না তো কি হবে? আপনি যত কিছু লেখেন, 53 বছরের ইতিহাস মাত্র 1 বছরে একেবারে শেষ হয়ে যাবে, আমি কি করে বিশ্বাস করব? আমার তো সেই আস্থার জায়গাটা লাগবে। আমি কোথায়? আপনি যদি করেনি, পার্লামেন্টে পাশ করার পর যদি করেনি, এখন করতে দোষটা কোথায়? সিম্পল কোশ্চেন। আপনি পার্লামেন্টের ভালো কথা, এটার আইনি কাঠামো দিয়ে দেন, সব দল স্বাক্ষর করে দেখ। আপনি যদি করবেনই বলেন, আমি আস্থাটা রাখবো কিভাবে? আপনি করবেন বলছেন, তো এখন করছেন না কেন? 1 নম্বর। 2 নম্বর, কথায় কথা আমরা জনগণ বলি। আমি আগেও বলছি, এখনো বলছি, কোনো রাজনৈতিক দলের অধিকারই নেই জনগণের পক্ষে কথা বলার, কারণ জনগণ বলতে বোঝায় 18 কোটি লোক। আমি তো 18 কোটি লোককে রিপ্রেজেন্ট করি না। বাংলাদেশে একটা সিঙ্গেল পার্টি নেই যে 18 কোটি লোককে রিপ্রেজেন্ট করে। বলতে হবে আমার দলের সাথে সম্পৃক্ত জনগণের পক্ষের সিদ্ধান্ত। তাইলে আপনি খুঁজে পাবেন কত % জনগণের সাথে আছে কি নাই। আপনি তার রিফ্লেকশনটা কিভাবে পাবেন? বলুক না কোনো দল যে সব দল তার সব জনগণ তার সাথে। সুতরাং এই যে জনগণ টার্মটা ব্যবহার করে, এটা একটা শুভঙ্করের ফাঁকি। আর একটা কথা বলি আপনাকে, যে আপনি যেটা আগে বলছিলাম, উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টা কার? আপনি রাষ্ট্রপতির। যদি তাই হয়, রাষ্ট্রপতিকে উপদেষ্টা দেন, মানে উপদেশ দেন না, এটা তো ভাই প্রতারণার জায়গা না? আমি তো আমকে কলা বলে খেতে পারবো না। আমি যখন খাবো, আমরে বলবো আমি কলা খাচ্ছি। তো আপনি আবার সেই জায়গাটায় যাচ্ছি, আগে জুলাই ঘোষণার থেকে কনফার্ম করুক, এটার আইনি কাঠামো দিয়ে আমার আস্থায় আসবে, ওইগুলাও হবে। আপনি জুলাই ঘোষণাপত্রে যখন আইনি কাঠামোতে সরকারকে নিচ্ছি না, নির্বাচনের বৈধতা নিচ্ছি না, আমি প্রশ্ন করতেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখটা দেওয়ার কোন অধিকারে ইউনূস সাহেব দিলেন? তার আইনি কাঠামোটা কোথায়? আমি বারবার বলছি, এখনো বলছি, জাতির স্বার্থে, তাদের স্বার্থে, সবার স্বার্থে, যাতে ভবিষ্যতে প্রশ্ন না ওঠে, সংশোধনী 1, সংশোধনী 2, সংশোধনী 3 হিসাবে প্রথমে এটা ঠিক করেন। এই সরকারকে আইনি ফ্রেমে আনেন, নির্বাচনের ঘোষণাটাকে আইনি ফ্রেমে আনেন, তারপরে আমরা ভাববো যে এটা হতে পারে। নাইলে আমি কেন? আমি তো বললামই, জনগণ বলতে যা বুঝায়, টোটাল রাজনৈতিক দল একত্র করলে হার্ডলি 50% লোক আপনি পেতে পারেন জনগণের। বাকিরা কোথায়? সুতরাং আপনাদের সিদ্ধান্ত নিতেছেন আর বলতেছেন জনগণের পক্ষে। এই যে ভেক্টর, আমি সবসময় বলি, আবার বলে কেউ বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। কেন? এটা কি প্রতারণার জায়গা নাকি প্রহসনের জায়গা? আপনার সন্তানকে আপনি যদি বলেন, যার বয়স 20 বছর হয়েছে, তাকে সকালে একটা কথা বলেন, হ্যাঁ তোমাকে কালকে খেলনাটা কিনে দিব, বিকেলবেলা বলেন কালকে হবে না, আরো কিছুদিন পর, পরশুদিন সকালে বললেন না তোমার এই কারণে কিনে দিব না, আপনাকে ঘরে ঢুকতে দিবে না 20 বছরের বাচ্চা। যে এরকম তুমি সকালে এক কথা বিকালে এক কথা বলো কেন? আর আমরা রাজনীতিতে একটা কমন টার্ম ব্যবহার করি, রাজনীতিতে শেষ কথা বলতে নাই, এটা তামাশার জায়গা নাকি?
শেষ কথা বলতে নাই মানে কি? যা বলবেন কংক্রিট, জনগণের সাথে, জনগণের আস্থায় রাখতে হবে, জনগণ তো আপনার কথা আস্থা রাখ। এখন এমনভাবে বলতেছে যে সকাল বিকাল ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ, আর সব রাজনৈতিক কর্মী বলি আমরা মেনে নিচ্ছি যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। সাকিবের কাছে একটু যাই। সাকিব ভাই, একেবারে যে প্রশ্নটা এসছে যে যারা আপনারা এখন ঐক্যমত্য কমিশনে বসছেন, তো তাদের সবাই তো আগামী সংসদে প্রতিনিধিত্ব পাবে বলে আশা করা যাচ্ছে না। সেক্ষেত্রে বিএনপি কিংবা আপনারা যারা যাবেন, তারা যেগুলো পাশ করবেন সেই বিষয়গুলো আমরা যাবো, এটা তো আর আপনি গ্যারান্টি দিতে পারবেন না। যারা যাবেন আমরা যাবো না এরকম কোনো গ্যারান্টি দিতে পারছি না। ঠিক আছে, প্রথম বিষয় হচ্ছে, দেখুন, জনগণের কথাটা বলার জন্যই দুটো পথ আছে। একটা হচ্ছে যে নির্বাচন, এটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ। একটা হচ্ছে যে এরকম অভ্যুত্থান বিপ্লব। যদি অভ্যুত্থান বিপ্লব করে আপনি বল প্রয়োগের সমস্ত কর্তৃত্ব নিজের হাতে আনতে পারেন, তখন আপনি বিপ্লব করে আপনি নতুন রাষ্ট্র পত্তন করেন। এটাই ইতিহাসে ঘটেছে। আপনি সেটা আরো পুরনো জায়গায় যেতে পারেন। ফরাসি বিপ্লব থেকে চীন বিপ্লব দেখেছি। বলেন, যদি মানে নির্বাচনে কোনো দলগুলো বা কোনো একটা জোট পাশ করলো, তারা এগুলো যে সিদ্ধান্তগুলো হলো তারা পাশ করতে চাচ্ছে না, তখন আবার জনগণকে আবার একটা বিপ্লব করতে হবে, আবার অভ্যুত্থান করতে হবে, এরকম কিছু না। প্রথমত পাশ করতে চাচ্ছে না, এটার কোনো সুযোগই নেই। তাহলে আগে করলে সমস্যা হবে। না, আগে করা যাচ্ছে না। সংবিধান আপনি নিজে নিজে বদলাইতে পারেন না। সামরিক শাসন হতে হয়। সংবিধানে অনেক কিছু, আমি আবারও বলি, সামরিক শাসন হতে হয়। আপনি হ্যাঁ বদলেছিল, ধরেন আপনি মানে উদাহরণ দিতে পারবেন, সেটা হয় সামরিক শাসনে অথবা সংবিধান স্থগিতকালে এ ধরনের প্রোক্লামেশন হয়। কিন্তু আপনি যখন কনস্টিটিউশনকে আসলে ফান্ডামেন্টালি সংস্কার করতে চাচ্ছেন, সেইটা এমন একটা কাজ যেটা একটা গণতান্ত্রিক কাজ, অত্যন্ত জনগণের অংশগ্রহণের ভিতরে কাজ, এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে তার টেকসই জায়গাটা হবে। এখানে একটা পলিটিক্যাল চাল চালা হচ্ছে যে না, আমরা আগে করে নিচ্ছি, অমুক দল তো করবে না। এই ধরনের জায়গাগুলোর মধ্যে দিয়ে একটা জনগণকে পাশ কাটানোর একটা চেষ্টা আছে। এটা সামরিক কায়দা, এই কায়দা রাজনৈতিক কায়দা না। যে দল এটা করবে না সেই দল জনগণের মুখোমুখি হবে। এবং বাংলাদেশের ইতিহাসে এই জিনিসটা বুঝতে হবে যে অভ্যুত্থান এই বদলটা ঘটিয়ে দিয়েছে। এত সহজ নয় সমস্ত কিছু। আর প্রথম বিষয় হচ্ছে যে সেই দলকেও তো জনগণের মুখোমুখি হতে হবে। সুতরাং যা কিছু সে এই পুরো জিনিসটাতে তার লিখিত পরিত আছে, ঐক্যবদ্ধ হচ্ছে, এরকম সেই জায়গাটাতে আপনি সাইন করছেন। এমনকি এটা বাস্তবায়নের যে অর্ডিন্যান্স, যেটা আগামী সংসদ যে নামেই অঙ্কিত করেন, তাকে বাস্তবায়ন করতে হবে। এই বাধ্যতামূলক অর্ডিন্যান্স হতে পারে। আরেকটা জিনিস হতে হবে যে, ধরুন একটা সংবিধান বদলাতে হয় দুইভাবে। একটা হচ্ছে যদি আপনি নতুন সংবিধান লেখেন তখন গণপরিষদ করতে হয়। যদি আপনি রিফর্ম করতে চান, ফান্ডামেন্টাল রিফর্ম, এইরকম রিফর্ম, সেক্ষেত্রে আপনাকে এটা মানে রিফর্ম অ্যাসেম্বলি করতে আপনি পারেন। এখন যেহেতু আমরা নতুন সংবিধান লেখার ব্যাপারে ঐকমত্য হয়নি, এবং সেটা নিয়ে বেশ রাজনৈতিকভাবে একটা পার্থক্য আছে, স্ট্রং পার্থক্য আছে, সে কারণে আমরা গণপরিষদের জায়গায় আমরা যেতে পারছি না। কিন্তু একটা রিফর্ম অ্যাসেম্বলিতে আমরা ঐকমত্য হতে পারি, কারণ আমরা রিফর্ম একটা কনসেনসাসের ব্যাপার। সুতরাং এই যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা, তার মানে হচ্ছে আপনি জনগণের এখতিয়ার নিচ্ছেন, জনগণ আপনাকে এখতিয়ার দিচ্ছে এই সংসদকে যে সে সংবিধান সংস্কার করতে পারবে এবং মৌলিকভাবে সংস্কার করতে পারবে। তখন কিন্তু এই সংস্কারকৃত সংবিধানটি জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ হবে। এইটা আর সেটা তো করলেন, মানে সেটা বলছেন আপনি। শেষ করি। গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনি হাত দিন না, মানে এটা না বোঝালে আমাদের রাষ্ট্রটা গঠন করতে হবে। তো এইখানে আপনি জনগণের এখতিয়ার নিয়ে আপনি যখন সংস্কারটা করছেন, সংস্কারকৃত সংবিধানটি সমুন্নত করা, ওর অভিভাবকত্ব করা সুপ্রিম কোর্টের তখন দায়িত্ব হবে। আর আপনি যদি অ্যামেন্ডমেন্টে যান, সুপ্রিম কোর্ট কিন্তু বলতে পারে যে এই অ্যামেন্ডমেন্ট, যেমন ত্রয়োদশকে বলেছে, মানে পঞ্চদশেরকে এখন বলে দিয়েছে না, আগে বলেছিল ত্রয়োদশ সংশোধনী সংবিধানের সাথে সাংঘর্ষিক, এখন কোর্ট এসে বলল পঞ্চদশ সংশোধনী সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমরা এইটা যাতে সুপ্রিম কোর্টের এই এখতিয়ারে না যায়, সুপ্রিম কোর্ট যে 72 সালের সংবিধানকে বলেছে এটা বলবে না, কারণ ওটা গণপরিষদ দ্বারা গঠিত হয়েছে। যে গণপরিষদ গৃহীত হোক আর না হোক, ওটা যথার্থ গণপরিষদ কিনা সেই প্রশ্ন একটা আলাদা প্রশ্ন। তাহলে এই সংস্কার পরিষদ যে মানে সংবিধানের সংস্কারটা করবে, এই সংস্কারকৃত সংবিধান জনগণের ইচ্ছার প্রকাশ বলে সুপ্রিম কোর্ট এটাকে সুরক্ষা দেবে। এটা হচ্ছে আগামী দিনে। এই কারণেই জনগণের অনুমতি, জনগণ কোথায়, এখানে 18 কোটি জনগণ, তার মধ্যে যারা প্রাপ্তবয়স্ক ভোটার, তাদের প্রত্যেকের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে কেউ ভোট দিল কি না দিল, কে অ্যাবসেন্ট থাকলো, সেটা তো আরেকটা আলাদা প্রশ্ন। কাজেই জনগণের অংশগ্রহণের পথ হচ্ছে নির্বাচন, আরেকটা হচ্ছে বিপ্লব। বিপ্লবের পথে যদি আপনি যেতে কেউ চায়, তাহলে তার সাথে পথ খোলা আছে, বিপ্লবের পথে সে যাবে। বাংলাদেশে সেই পরিস্থিতি আপনি যদি খোলাসা হয়ে থাকে আমি বলি, আপনি যেটা বললেন যে আপনি যে পদ্ধতিগুলো বললেন, পদ্ধতি ঠিক আছে, পদ্ধতি নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে এখানকার রাজনৈতিক যে দলগুলো আছে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। সেই জায়গাটাকে ওই রাজনৈতিক দলগুলোকে আটকানোর কোনো জায়গা তৈরি করছেন কিনা আপনারা? না, দেখুন, আটকানোর জায়গা তো এটাই, যেটা জাতীয় সনদ হচ্ছে সেটা
সবাই শুধু অঙ্গীকার করছে। আমাদের প্রস্তাব হচ্ছে যে এইটা আগামী যে সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংসদ যারা একই সাথে সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, পার্লামেন্ট 5 বছরের পার্লামেন্ট হিসেবে কাজ করবে, এইটা বাধ্য থাকবে এটাকে গ্রহণ করতে। সেই বাধ্যতামূলক অর্ডিন্যান্সটা জারি করা যেতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন প্রোক্লামেশন দিয়ে এখনই এটা বাস্তবায়িত হয়ে গেল, এই ঘোষণা দেন, বেসিক্যালি এটা আপনি জনগণকে পাশ কাটিয়ে যাচ্ছেন। জনগণকে আমরা যেমন রাজনৈতিক দল, এই কয়েকটা রাজনৈতিক দল তারা বসেই একটা ঠিক করতে পারে না। এটা পারে, এটার ফর্মটা নিতে চাচ্ছেন বিপ্লবী, কিন্তু এখনো বিপ্লবী ফর্মটাকে কোনো একটা দল যখন বিপ্লবের কর্তৃত্বটা অর্জন করে তখন সে সেটা বাস্তবায়ন করে। তাকেও কিন্তু জনগণের অনুমোদন শেষ পর্যন্ত নিতে হয়। কোনো বিপ্লবী সরকারই শেষ পর্যন্ত আবার ইলেকশন দিয়ে জনগণের অনুমোদন না নিয়ে টিকতে পারে নাই। কিন্তু প্রশ্ন এইখানে বিপ্লব প্রশ্নেই কিন্তু একটা বিরাট রাজনৈতিক মত পার্থক্য আছে আছে বলেই আপনাকে যেতে হবে কনসেনসাসের ভিত্তিতে। কনসেনসাস হচ্ছে এইগুলো। ওকে, আমি একটু রাজ্জাকি ভাই শেষ 2 মিনিট। সিম্পল আমি বলে দিই, আমি সাকিবের কথা থেকে যা বুঝলাম সেটা বলি। সিম্পল একটা কথা বলছেন উনি, অভ্যুত্থানের কথা। অভ্যুত্থান আসলে সংবিধান স্থগিত হয়, এটা অভ্যুত্থান না। অভ্যুত্থান যেটা বলি আমরা সেটা সামরিকভাবে টেক ওভার করলো। সামরিক শাসনের কথা বলছি। ওই তো সামরিক শাসন আসলে টেক ওভার হয়ে গেল, সংবিধান স্থগিত। আর এখানে সংবিধান বিলুপ্ত হয়ে গেছে, কারণ সংবিধানে বলা নাই যে আপনি পালিয়ে যাবেন বা চলে যাবেন কাউকে কিছু না বুঝিয়ে। সংবিধান স্থগিত, কারণ সংবিধানের পরবর্তী কার্যক্রম কি আমার বিগত সংবিধানে ছিল না যে পালায়ে গেলে কি হবে, এবং উনি কাউকে দায়িত্ব দিয়ে যাননি। সুতরাং সংবিধান একেবারে বিলুপ্ত হয়ে গেছে আমার মতে। 3 নম্বর আসেন বিপ্লব, অ্যাবসলিউটলি বিপ্লব। যেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পালিয়ে যায় সেটাই বিপ্লব। কিন্তু সরকার যায় না, কিন্তু দায়িত্ব হ্যান্ড ওভার করে নেয় বা কেউ দায়িত্ব বুঝে নেয়, সেটা বিপ্লব নয়। এখন একটা গণপরিষদের কথা বলছেন উনি, যে গণপরিষদ হওয়া উচিত ছিল, হচ্ছে না কেন সেটা ভিন্ন আসপেক্ট, কিন্তু হওয়া উচিত ছিল এবং হইলে সেটা ভালো হইতো বলে আমি মনে করি। ধন্যবাদ জনাব জুনায়েদ সাকি। না, একটা খুব বিপ্লব মানে একটা সরকার পালিয়ে গেলে বিপ্লব হয় না। মানে যাই হোক, বিপ্লবের সঙ্গে আমি শুধু এইটুকু বলবো যে এখানে আমাদের জনগণের যে একটা সমষ্টিগত অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানের সমষ্টিগত মতামতকে বাইরে গিয়ে কেউ কোনো একটা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে এখানে আমরা একটা অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মধ্যে পড়ব। সেখানে আমাদের যা গণতান্ত্রিক উত্তরণে যা অ্যাচিভ করা সম্ভব সেটাও নানা ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষভাবে পতিত শক্তি এবং তাদের বিদেশি মিত্ররা এই রাজনৈতিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে। ধন্যবাদ, এইসব বিষয়ে খেয়াল রাখা দরকার। ধন্যবাদ জনাব জুনায়েদ সাকি, ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। দর্শক, আজ